আষাঢ়ের সকাল, আকাশে ঘন কালো মেঘ, বাতাসে শীতল ঠান্ডা। প্রকৃতি শান্ত অথচ ঝাড়ের পূর্বাভাস। হিম শীতল ঠান্ডা বাতাস জানান দিচ্ছে দূরে কোথাও বৃষ্টির তেজ। চৌধুরী নিবাসের দুইতলার ছাদে একনা নৃত্যে মগ্ন, গায়ে শুভ্র জরজেট গাউন, বিশাল ঘের, বাতাসে উন্মুক্ত হয়ে উঠছে নাচের প্রতিটা পদক্ষেপে জামার ঘের। পায়ে মোটা এক জোড়া পাইলের রিনিঝিনি শব্দ, মৃদু স্বরে ভেসে আসছে সুর। সুরের তালে তালে নৃত্যে মগ্ন মাইরা, বাতাসের তালে তালে দুলছে তার দীঘল কালো চুল। কিঞ্চিত শব্দে বাড়ির লোহার গেটখানা খুলে প্রবেশ করল তন্ময়। জগিত শেষে ক্লান্ত শরীরে বাগানে রাখা চেয়ারে গাইলিয়ে দিল। চোখ বন্ধ করতেই ইন্দ্রশ্রবণে গিয়ে ঠেকল ক্লাসিক গানের সুর। সুরের আওয়াজ ভেসে আসছে পুরান ঢাকায় অবস্থিত চৌধুরী নিবাসের ছাদ থেকে। তন্ময় চাঁদের দিকে তাকাতেই চমকে গেল, ভরকে গেল, আশ্চর্য হল। দৃষ্টি আটকে গেল অষ্টাদশী রমণীর পানে, যে এখন নৃত্যে মগ্ন। চমৎকার সেই রমণীর নাচের ভঙ্গিমা। নৃত্য শেষে অষ্টাদশী রমণী ছাদের রেলিং থেকে মুঠোফোন খানা নিয়ে চলে গেল। দূর থেকে কেউ মুগ্ধ হয়ে চেয়ে রইল তার পানে। রমণীর তা অজানা রয়ে গেল। সকাল ৮টা পেরিয়ে তখন ঘড়ির কাঁটায় মাইরা একখানা গোলাপি রঙের জরজেট গাউন পরে, কাঁধে একটা ব্যাগ আর কিছু বই হাতে নিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে আসতে দেখা মিলল তাহসিন চৌধুরী। তিনি পত্রিকা পড়ছে। মাইরা সালাম দিলেন। তাহসিন চৌধুরী, কে? আসসালামু আলাইকুম বাবা, তোমার শরীরের কি অবস্থা আর সকালের নাস্তা করেছ? তাহসিন চৌধুরীর অধরে হাসি ফুটে উঠল। মাইরার পানে চেয়ে বলল, হারে মা, খেয়েছি। তা কলেজে যাচ্ছ? মাইরা মাথা নেড়ে হ্যাঁ জানাল। তা নাস্তা করে যাবে না? মাইরা হাতে থাকা ঘড়িটার পানে চেয়ে বলল, না বাবা, সময় কম, আজ কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে, তা শেষ করতে হবে। তাহসিন চৌধুরী মানিব্যাগ থেকে ৫০০ টাকার চকচকে একটা নোট বাড়িয়ে দিল মাইরার পানে। মাইরা মৃদু হেসে বলল, আমার কাছে টাকা আছে বাবা। তাহসিন চৌধুরী কপাল কুঁচকে বলল, সে তোমার কাছে থাকতেই পারে, তাই বলে বাবাকে ফিরিয়ে দিবে? মাইরা তাহসিন চৌধুরীর হাত থেকে টাকাটা নিয়ে ব্যাগে রেখে দিল। ডাইনিং টেবিলে বসে থাকা তানিশা তেতে উঠল, ঠোঁট বাঁকালো মাইরার পানে। তন্ময়কে উদ্দেশ্য করে বলল, দেখলে ভাইয়া, বাবা কেমন ওর সাথে হেসে হেসে কথা বলল, আর আমার সাথে কথা বলার সময় তার রাগ সপ্তম দুয়ারে পৌঁছে থাকে। এজন্যই মাইরাকে আমি এত হেট করি। তন্ময় বোনের পানে চাইল। তানিশার মাথায় হাত বুলিয়ে বলল, ইটস ওকে বনু, আমি আছি তো নাকি? তাদের কথার মাঝেই ফোড়ন কেটে বলে উঠল রুমি চৌধুরী, তা তন্ময়, এবার তো তুমি এসে গেছ। কি ভাবলে, ডিভোর্স কি দেবে নাকি এই বাড়িতেই আজীবন পড়ে থাকবে ও মেয়ে? তন্ময় খানিকক্ষণ চুপ থেকে বলল, তুমি ওসব ভেবো না কাকিমণি, আমি সামলে নিব বলেই হনহনিয়ে চলে গেল। তানিশাও খাবার শেষ করে উঠে পড়ল। রুমি তন্ময় তানিশার যাওয়ার পানে চেয়ে রইল খানিকক্ষণ, অতঃপর তিন্নিকে তারা দিলেন খাবার শেষ করতে। কলেজে আসতেই দেখা মিলল নীলিমার সঙ্গে। নীলিমা হচ্ছে মাইরার সবচেয়ে কাছের বান্ধবী। নীলিমার সাথে মাইরার দেখা হয়েছিল স্কুলে। এসেম্বলির লাইনে যখন মাইরা মাথা ঘুরে পড়ে গেছিল, তখন নীলিমা নামক মেয়েটা তাকে সবার আগে ধরেছিল। কয়েকজন মেয়ে তাকে ধরে বন্ধ লাইব্রেরিতে নিয়ে এলো। নীলিমা মাইরার মাথাটা নিজের কোলে রেখে মাথায় পানি দিল, লম্বা চুলের বিনুনি খুলে দিল। চিন্তিত কণ্ঠে শুধাল, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার, কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে? মাইরার চোখে তখন রাজ্যের অন্ধকার, কিছু বলতে পারল না। নীলিমা হাল ছাড়ল না, মাইরার চোখে মুখে পানি ছিটকে দিল, মাথায় বিলি কেটে দিল। প্রায় ঘণ্টাখানিক পরে মাইরা হুসে ফিরল, নিজের মাথাটা নীলিমার কোলে আবিষ্কার করল। সেদিন থেকেই জনের বন্ধুত্ব শুরু হয়েছিল। কলেজের ক্যাম্পাসে দুজন মিলে আড্ডায় মেতে উঠল। জানিস নীলিমা, উনি ফিরে এসেছে। মাইরার কথায় আশ্চর্য বনে গেল নীলিমা। রাজ্যের কৌতূহল তাকে জেকে ধরল। কি বলছিস তন্ময়, ভাই এসেছে? মাইরা ছোট্ট করে উত্তর দিল, হু। নীলিমার অধরে হাসি ফুটে উঠল, উচ্ছ্বাসিত হয়ে বলল, তোকে মেনে নিয়েছে? মাইরার চোখে নেমে এলো অন্ধকার, অসহায় দৃষ্টিতে তাকালো নীলিমার পানে। নীলিমা বুঝতে পারল মাইরার চোখের ভাষা। মাইরাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা কিসের তোর? দেখবি সব ঠিক হয়ে যাবে। মাইরা মাথা তুলে বলল, হবে তো ঠিক। নীলিমা মাইরার হাত শক্ত করে ধরল, আশ্বাস দিয়ে বলল, তুই ভাবিস না, আর দেখবি সৃষ্টিকর্তা তোর সব না পাওয়া একদিন পাইয়ে দিবে। ক্লাস শুরু হয়েছে। মাইরা আর নীলিমা পাশাপাশি বসেছে। লাস্ট বেঞ্চে, এটা দুজনের প্রতিদিনের অভ্যাস। তানিশা আর মাইরা একই ক্লাসে পড়ে, দুজনেই এবার এইচএসসি পরীক্ষার্থী।
তানিশা প্রতিদিন সবচেয়ে সামনের বেঞ্চে বসে। একই ক্লাসে থাকলেও তাদের জনর কথা হয় না, কেবল চোখাচোখি হয়। প্রথম ক্লাস শেষ হল সকাল 11:15। ক্লাস শেষ করে মাইরা আর নীলিমা বেরিয়ে গেল কলেজ থেকে। আজ জনে প্লেন করেছে, ঘুরবে পুরান ঢাকার অলিগলি নেচে বেড়াবে। যেই ভাবা সেই কাজ। আকাশ তখন মেঘে ঢাকা, প্রকৃতি জুড়ে বর্ষণের খেলা। কে জানে কখন আকাশ বেয়ে বৃষ্টি নামবে। পুরান ঢাকার প্রতিটা অলি গলিতে যেন এক একটা গল্প লেখা আছে। পুরান ঢাকার গলির মুড়ে চা দোকানে বসে নীলিমা আর মাইরা গরম গরম চা খাচ্ছে। আড্ডায় মত্ত দুজনে চা শেষ করে রিকশা নিল লালবাগ কেল্লার দিকে। বৃষ্টির পর লাল ইটের দেয়ালগুলো মনোরম লাগল দুই রমণীর কাছে। সবুজ ঘাস পা ফেলে আনন্দে মেতে উঠল। সময় পেরিয়ে গেল, কেটে গেল 4 ঘণ্টা। ঘড়ির কাঁটায় তখন 4টা বাজে। মাইরা নীলিমা দুজন রিকশা করে লালবাগ থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিল। শাহবাগে অবস্থিত পাঠক সমাবেশ কেন্দ্র। লাইব্রেরিতে গেল দুজন, কিছু বই নিয়ে আবার বেরিয়ে পড়ল। শাহবাগ মোড়ে তখন তরুণ তরুণী থেকে বয়স্ক লোকজনেদের ভিড়। মাইরা আর নীলিমা একটা চা দোকানে গেল। দুটো চা নিয়ে যখন খেতে ব্যস্ত, মাইরার চোখ তখন আটকে গেল দূরে ফুল দোকানে দাঁড়িয়ে থাকা হাস্যোজ্জ্বল দুটো মুখপানে। হাতে থাকা চায়ের কাপটার ঠাঁই মিলল পিচ হালা রাস্তার পাশে। নীলিমা খানিকটা ভরকে গেল। দোকানদারের পাওনা টাকা পরিশোধ করে বলল, কি হলো, ফেলে দিলি কেন? মাইরা নিশ্চুপ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুলের দোকানে। মাইরার দৃষ্টি অনুসরণ করে নীলিমা তাকালো ফুল দোকানের পানে। একটা ছেলে একটা মেয়ের মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে। ফর্সা দেখতে মেয়েটার পরনে গাঢ় নীল শাড়ি, কাঁধ সমান চুলগুলো খুব গুছিয়ে এক কাঁধে ফেলে রেখেছে। মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরল, দুজনের মুখেই হাসি। নীলিমা কপাল কুঁচকে বলল, এরা কারা, আর তুই এভাবে দেখছিস কেন? মাইরা মৃদু হেসে উঠল। কি বিষাক্ত সেই হাসি নীলিমার কাছে ঠেকল। তন্ময় চৌধুরী, আমার স্বামী। মাইরার কথায় নীলিমা অবাক হয়ে গেল, ভ্রু কুঁচকে বলল, কি? তন্ময় ভাই, উনি তাও আবার একটা মেয়ের সাথে? হয়তো ওনার প্রেমিকা। প্রেমিকা শব্দটা কি সুন্দর করে বলে দিল মাইরা, অথচ নীলিমার কাছে কি নিষ্ঠুর শব্দ মনে হল। একটা মেয়ের জন্য সবচাইতে দুর্ভাগ্য হচ্ছে নিজের স্বামীকে অন্য নারীর পাশে দেখা। আমি বাড়ি ফিরব নীলিমা। নীলিমা চুপচাপ একটা রিকশা ডাকল, অতঃপর মাইরাকে সাবধানে যেতে বলে নিজেও একটা রিকশা নিল। ভর সন্ধ্যা বেলা, প্রকৃতি জুড়ে তুমুল বর্ষণ। চারিদিকের ব্যস্ত পথচারীরা যখন ছাউনির নিচে গা ঢাকতে চেষ্টা করছে, মাইরা তখন রিকশা থামিয়ে রিকশা থেকে নেমে গেল। এই তো এখান থেকে 10-15 মিনিটের পথ হাঁটলেই চৌধুরী নিবাস। বৃষ্টির ঠান্ডা পানিতে ভিজে জবজব হয়ে গেছে অষ্টাদশীর নাজুক শরীর। পিচ ঢালা রাস্তায় হেঁটে চলছে আনমনে, মনটা বড্ড উদাসী ঠেকেছে। যেই মানুষটার জন্য মাইরা রোজ কাঁদে, সে অন্য নারীর সঙ্গে দিব্যি হেসে খেলে দিন কাটায়। কাঁধের ব্যাগটা ছুঁড়ে দূরে ফেলে দিল মাইরা। রাস্তায় বসে হু হু করে কেঁদে উঠল। বৃষ্টির প্রতিটা কণা ধুয়ে দিচ্ছে অশ্রু কণাদের। কি বিষাক্ত সেই অনুভূতি, নিজ মানুষের পাশে অন্য নারী। কি বিচ্ছিরি সেই দৃশ্য। ভর সন্ধ্যা বেলা বৃষ্টিতে ভিজছ কেন মেয়ে? কারো গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল মাইরা। মাথার ওপর কেউ একজন ছাতা ধরেছে। মাইরা তাকালো আগন্তুকের পানে। ভর সন্ধ্যা বেলা বৃষ্টিতে ভিজছ কেন মেয়ে? কারো গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল মাইরা। মাথার ওপর কেউ একজন ছাতা ধরেছে। মাইরা তাকালো আগন্তুকের পানে। ফর্সা মুখমণ্ডল বৃষ্টির পানিতে ভিজে জবজব হয়ে আছে। চোখের পাপড়িগুলোতে বিন্দু বিন্দু পানি জমেছে, আর ওই নীল বর্ণের চোখ জোড়া কৌতূহল নিয়ে তাকিয়ে আছে মাইরার পানে। শুভ্র শার্টখানা লেপ্টে আছে বলিষ্ঠ শরীরে। কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে এলোমেলো চুলগুলো। মাইরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তন্ময় প্রশ্ন ছুড়ে বলল, কি হলো, মাঝরাস্তায় এভাবে বসে আছো কেন? আর এই ভর সন্ধ্যা বেলা বৃষ্টিতে ভিজছ কেন? জ্বর আসবে তো। তন্ময়ের কথায় মানবী হাসল, কি নির্মম সেই হাসি। ওঠে দাঁড়াল, পিচ ঢালা রাস্তায় পড়ে থাকা ব্যাগটা তুলে নিল, কাপা কাপা কণ্ঠে শুধাল, আমি চাই এই বৃষ্টি আমার শরীরে জ্বর নিয়ে আসুক, আর সেই জ্বরে আমার প্রিয়কে ভুলে যাওয়ার বিচ্ছিরি এক অসুখ হোক। সেই অসুখ আজন্ম থেকে যাক, পুড়িয়ে দিক আমাকে অভিমানের জ্বরে। মন্দ হবে না তাতে। কথা শেষে এলোমেলো পায়ে হাঁটা ধরল চিরপরিচিত চৌধুরী নিবাসের পথে। যেই বাড়িতে তার কোনো পরিচয় নেই, সেই বাড়িতে, যেই বাড়ির বউ হয়ে থাকার কথা, সেই বাড়িতে অষ্টাদশী কেবল তাহসিন চৌধুরী দয়ায় পড়ে আছে। তন্ময় চেয়ে রইল বালিকার পানে। গোলাপি জামাটা লেপ্টে আছে শরীরের সাথে, শরীরের প্রতিটা ভাঁজ দৃশ্যমান।
পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে একগুচ্ছ কালো চুল। তন্ময় তাকিয়ে রইল খানিকক্ষণ, যতক্ষণ বালিকা দৃষ্টি সীমার মধ্যে রয়েছে ততক্ষণ। তন্ময় দীর্ঘ শ্বাস ফেলে গাড়িতে বসল, বাড়ির পথে চলতে লাগল শুভ্র চারচাকা গাড়িটা। চৌধুরী নিবাসে আজ হরেক রকম রান্না বান্না চলছে, সব তন্ময়ের পছন্দের। রুবি প্রতিটা পদ নিজের হাতে রান্না করছে, তাকে সাহায্য করছে শেফালি। শেফালি হচ্ছে চৌধুরী বাড়ির পুরনো বুয়া, গত 20 বছর যাবৎ এখানেই তার ঠাঁই। তানিশা ড্রয়িং রুমে সোফায় বসে তিন্নির সঙ্গে ভিডিও গেম খেলেছে, আর গরম গরম সিঙ্গারা চমুচা খাচ্ছে। মাইরাকে কাক ভেজা হয়ে বাড়িতে আসতে দেখে খানিকটা ভরকে গেল, চোখগুলো কেমন লাল হয়ে ফুলে আছে। তানিশা ফের তিন্নির সঙ্গে গেম খেলায় মনোযোগ দিল। মাইরা সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে গেল, ব্যাগখানা ছুঁড়ে ফেলে দিল শুভ্র ফ্লোরে। তোয়ালে নিয়ে ওয়াশরুম চলে গেল। ভাইয়া, এই সন্ধ্যাবেলা তুমি বৃষ্টিতে ভিজেছ কেন? জ্বর আসবে তো নাকি? তানিশার তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাগুলো শুনে হাসল তন্ময়। বোনের মিষ্টি শাসনে মনটা পুলকিত হয়ে উঠল। কিচ্ছু হবে না আমার, আমি কি বাচ্চা যে বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে? তানিশা তন্ময়ের কথায় পাওয়া দিল না, ধমকের স্বরে বলল, এক্ষুনি গিয়ে চেঞ্জ করো, আমি কফি নিয়ে আসছি। তন্ময় তানিশার গোছানো চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, যাচ্ছি। তানিশা রান্নাঘরের দিকে পা বাড়াল। কৃত্রিম উপায়ে তৈরি বৃষ্টির ধারার ন্যায় ঝর্ণার নিচে বসে আছে অষ্টাদশী রমণী, উন্মুক্ত শরীরে ঠাঁই পেয়েছে ধবধবে শুভ্র একখানা তোয়ালে। প্রায় ঘণ্টা খানিক শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হল মাইরা। ভেজা চুল হতে বৃষ্টির ধারা, রনায় পানি পড়ছে। সেদিকে খেয়াল নেই বালিকার। আলমারি থেকে একখানা বাসন্তী কালারের কামিজ নিয়ে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো তোয়ালে দিয়ে খোপা করে নরম তুলতুলে বিছানায় গাইলিয়ে দিল, চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাল। চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে থাকা ডাইনিং টেবিলে হরেক রকম খাবার, ইলিশ মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি, দেশি মুরগির তরকারি, মুরগির কুরমা, পোলাও, রসগোল্লা, দই, শিং মাছের ঝোল, বোরহানি, ডিমের কুরমা, গরুর গোস্ত, খাসির গোস্ত, আরও হরেক রকম খাবার দাবার। এলাহি সব আয়োজন। তিন্নি, তানিশা প্লেট নিয়ে টেবিলে বসে আছে, দৃষ্টি তাদের খাবারের দিকে। ইতিমধ্যে তন্ময় আর তিন্নির বাবা সেখানে উপস্থিত হল, জনেই চেয়ার টেনে বসে পড়ল। সবাই যখন সুস্বাদু খাবার খেতে ব্যস্ত তখন হুট করে তন্ময় বলে উঠল, মাইরা খেয়েছে? রুবি তিন্নির পাতে চিংড়ি মাছ দিতে দিতে বলল, খিদে পেলে খেয়ে নিবে। তুই খাওয়ায় মনোযোগ দে তন্ময়। তন্ময় খানিকক্ষণ চুপ থেকে ফের খাওয়ায় মনোযোগ দিল। রাত তখন কয়টা বাজে মাইরার জানা নেই, খিদের চুটে পেটের বাম পাশটা মুচড়ে উঠেছে। বিছানা ছেড়ে ওঠে পড়ল, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল, অতঃপর রান্নাঘরের দিকে পা বাড়াল। রান্নাঘরে থাকা হাঁড়ি পাতিল হাতরে যখন কিচ্ছু পেল না, তখন ফ্রিজ খুলতে হাত বাড়াল। তবে ফ্রিজ খুলছে না দেখে কপাল কুঁচকে নিল মাইরা। খানিকক্ষণ টানাটানি করার পরে বুঝতে পারল ফ্রিজে তালা দেওয়া। অতঃপর পেটে হাত দিয়ে ডাইনিং টেবিলে থাকা জগ থেকে পানি খেয়ে নিল। তবে ভাতের খিদে কি আর পানি দিয়ে মেটানো যায়? অতিরিক্ত পানি খাওয়াতে বুকটা চিনচিনিয়ে উঠল। মাইরা বসে পড়ল টেবিলে, বসে রইল কিছুক্ষণ। ড্রয়িং রুমে থাকা ডিম লাইটের হলদে সাদা আলোয় মিলে মিশে অন্য রকম এক আলো সৃষ্টি করেছে। মাইরা সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে পা বাড়াল। মাইরার রুমটা দুতলার সবচেয়ে শেষের রুমটা, তন্ময় আর তানিশার রুম ডিঙ্গিয়ে যেতে হয়। তন্ময় রুম পেরিয়ে যাওয়ার সময় থেমে গেল মাইরা। ভ্রু কুচকে মনে মনে আওড়াল, এত রাতে কার সাথে কথা বলছে? তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুত ডিভোর্স দিব মাইরাকে, আর তোমাকে বিয়ে করব। আর মায় কিছু দিন অপেক্ষা করো। ফোনের ওপাশের মেয়েটা ঝাঝালো কণ্ঠে বলল, আর কত অপেক্ষা করব তন্ময়? আর কিছু দিন। অষ্টাদশীর থমকে গেল, আহত হল, দু চোখ ভরে গেল অশ্রুকণায়। মুখ চেপে ধরল, কান্না আটকানোর বৃথা চেষ্টা করল, দৌড়ে কক্ষে চলে গেল, বিছানায় উপুর হয়ে গা এলিয়ে দিল। শিমুল তুলুর বালিশখানা জড়িয়ে নিল বক্ষমাঝে। ফুপিয়ে কেঁদে উঠল, হে আল্লাহ, আমি যার জন্য 4 বছর ধরে অপেক্ষার প্রহর গুনছি সেই মানুষটা আমাকে তালাক দেওয়ার প্রহর গুনছে। কথাগুলো ভাবতেই অষ্টাদশীর মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। নাজুক দেহ খানা কেঁপে উঠল। বিষাদে ছেয়ে গেল অন্তরখানা। বালিশে মাথা রেখে অষ্টাদশী সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করল, হে খোদা, তুমি আমার মৃত্যু দিও, তবুও ওনাকে অন্য নারীর পাশে দেখার যন্ত্রণা দিও না। তুমি শুনছ আল্লাহ,
আমার মৃত্যু দিও, তবুও তাকে পরনারীর সঙ্গে দেখার দুর্ভাগ্য দিও না। তুমি এত নিষ্ঠুর হয়েও না খোদা, তোমার এই পাপিষ্ঠ বান্দাকে সাহায্য করো। অষ্টাদশী কাঁদল, ভীষণ কাঁদল, সৃষ্টিকর্তার কাছে ভিক্ষা চাইল নিজ স্বামীকে। রাতটা কেটে গেল, নতুন এক দিনের সূচনা হল। আষাঢ়ের প্রভাত, আকাশে সাদা মেঘেদের রাজত্ব। দূরে কোথাও পাখিরা ডাকছে, মাইরা তখন সাদা ধবধবে ফ্লোরে গা এলিয়ে রেখেছে, দৃষ্টি তার মেঝেতে আবদ্ধ। মস্তিষ্কে কেবল একটাই চিন্তা, কি হবে তার ভবিতব্য, সে কি কোনোদিন তন্ময়কে আপন করে নিতে পারবে না? তার বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে যেতে পারবে না? পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভালোবাসি বলা হবে না? সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আকাশ দেখা হবে না? শীতের সকালে একসাথে কুয়াশা বিলাস করা হবে না? কিংবা শর্তের কাশফুল দেখতে যাওয়া হবে না? ভরা বর্ষায় একসাথে বৃষ্টি ভেজা হবে না? সব কি তবে অপূর্ণ থেকে যাবে? তাদের কি কখনো মিলন হবে না? ভাবতে ভাবতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অষ্টাদশী দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। ঘড়ির কাঁটায় তখন ৮ বাজে। ব্যস্ত ঢাকা শহরের থেকে খানিকটা দূরে নির্জন একটা এরিয়ায় লেকের পানিতে পা ভিজিয়ে বসে আছে একজন নারী, পরনে ঢিলেঢালা একখানা ট্রি শার্ট আর জিন্স, কাঁধ সমান চুলগুলো ঝুটি করা, গায়ের রং ধবধবে ফর্সা, ঠোঁটের নিচে গাঢ় কালো একখানা তিল। তন্ময়, প্লিজ জলদি করো, পাপা বলেছে ১ মাসের মধ্যে তুমি বিয়ে না করলে আর কখনোই আমাদের বিয়ে হবে না। নাতাশা, প্লিজ আর কিছু মাস অপেক্ষা করো, আমি খুব জলদি ডিভোর্স দেব মাইরাকে। নাতাশা নামের মেয়েটা তন্ময়ের হাতখানা ধরে বলল, অপেক্ষা তো করছি গত ৬ বছর ধরে, এবার তো আমার অপেক্ষা শেষ হওয়ার পালা। তোমার বউ হব আমি, তন্ময় চৌধুরীর বউ। নাতাশা থেকে নাতাশা চৌধুরী হব আমি তন্ময়। তন্ময় বালিকার কপালে চুমু এঁকে বলল, খুব জলদি সব কিছু ঠিক হয়ে যাবে। তোমাকে আর অপেক্ষা করতে হবে না, আমি বাবার সাথে কথা বলবো। কলেজের ভরা ক্যাম্পাসে নীলিমা দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে প্রফেসর আহির মির্জা। সুদর্শন যুবক বলা যাবে তাকে, বলিষ্ঠ শরীরে একখানা সাফেদ রঙের টি শার্ট জড়ানো, বয়স কত হবে? ৩০ তো হবেই। তোমার সাহস কি করে হলো কলেজে এসে মাস্তানি করার? আহিরের কণ্ঠে কেঁপে উঠল নীলিমা, বা গালটা নাড়তে পারছে না, ব্যথায় অবশ হয়ে গেছে, আর হবেই না বা কেন? হাতির মতো দামড়া হাত দিয়ে কত জুড়ে থাপ্পড় মেরেছে এই অসভ্য লোকটা। নীলিমা মিনমিনিয়ে বলল, আমি কি করেছি স্যার? নীলিমার এহেন কথায় রাগটা তরতরিয়ে বেড়ে গেল আহিরের, তীক্ষ্ণ কণ্ঠে বলল, ১০ মিনিটের মধ্যে তুমি আমার অফিস রুমে আসবে। বলেই হনহনিয়ে চলে গেল আহির। নীলিমা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। আই উইল কাম, স্যার, কাম। আহিরের ঝাঝালো স্বরে নীলিমা কেঁপে উঠল। লোকটা সবসময় অমন গম্ভীর কণ্ঠে কথা বলে কেন তা জানা নেই নীলিমার। নীরবতা ভেঙ্গে আহির বলে উঠল, তুমি পাভেলকে লাথি মেরেছ? নীলিমা ভরকে গেল, কাপা কাপা কণ্ঠে বলল, ওই আসলে স্যার। হেই, জাস্ট স্টপ ইট, যা বলছি তার সোজা সাপটা জবাব দেও। তুমি পাভেল কে লাথি মেরেছ? আহিরের ধমকে ভয় পেল নীলিমা, ওড়নার কোনা চেপে ধরল। কি হলো, চুপ করে আছো কেন? ইউ কিকড হার ইন দ্য সেন্সিটিভ এরিয়া, আনসার মি। নীলিমা কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, ওই পাভেল বদমাইশ ছেলেটা আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল, তাই তো আমি ওর ৭২ লাখে লাথি মেরে সারাজীবনের জন্য ওর কুরকুরি বন্ধ করে দিয়েছি। এতে কি এমন ক্ষতি হয়েছে স্যার? নীলিমার এহেন কথায় ভরকে গেল আহির। মেয়েটাকে ও বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে? কখন ও তোমার সাথে অসভ্যতাম করেছে? নীলিমা ফুপাতে ফুপাতে বলল, কলেজে আসার পরে আমি ফুল কুড়াতে পেছনের দিকটাতে গিয়েছিলাম, তখন দেখলাম যে উনি সিগারেট টানছে, আমি আমার মতো ফুল তুলছিলাম, হঠাৎ আমার পিঠে কারো স্পর্শে আমি ভয় পেয়ে যাই। তারপরে বলতে বলতে ঠোঁট উল্টে আবারও কেঁদে উঠল নীলিমা। আহির পানির গ্লাসটা নীলিমার পানে এগিয়ে দিল। নীলিমা সবটা পানি পান করল। তারপরে কি? আহিরের কণ্ঠে নীলিমা খানিকটা ভয় পেল, নিজেকে সামলে নিল পরক্ষণেই। তারপরে উনি আমার ওড়না টেনে খুলে ফেলে আর আমার। আচ্ছা, আর বলতে হবে না, চুপ করো। আহিরের কথায় নীলিমা চুপ হয়ে গেল। আহির তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি দরকার ছিল একা একা নির্জন জায়গায় যাওয়ার? আর তোমার মুখের ভাষা ঠিক করো, এখন যাও। নীলিমা চট জলদি বেরিয়ে গেল। আহিরের মেজাজ অষ্টম দুয়ারে গিয়ে ঠেকল। পাভেল নীলিমাকে বাজেভাবে স্পর্শ করেছে, ভাবতেই শরীর রি রি করে উঠল। কাচের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল। এসব তুই কি বলছিস নীলু? নীলিমা মাইরার কথায় ঠোঁট উল্টে বলল, যা বলছি ঠিক বলছি,
ওই গোলামের পুতো আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে তাই ওর জায়গা মতো মেরে দিয়েছি। মাইরা ফিক করে হেসে উঠল। নীলিমার কাঁধে হাত রেখে বলল, একদম ঠিক করেছিস নীলু। ও এটারই যজ্ঞ ছিল। কলেজ শেষ হলো 4টা বাজে। নীলিমা আর মাইরা তখন শাহবাগ মোড়ে। হুট করে সেখানে আগমন ঘটল পাভেলের, চিকন হেংলা পাতলা ফর্সা মুখ কুৎসিত হাসি। নীলিমার গা ঘিনঘিনিয়ে উঠল। মাইরাও থুথু ফেলল পাভেলের সামনে, তীক্ষ্ণ স্বরে বলল, পথ ছাড়ুন পাভেল ভাই, নয়তো খারাপ হয়ে যাবে। পাভেল গা ছাড়া ভাব নিয়ে বলল, এই তুই চুপ ন, তারা চিহ্নটি কোথাকার। নীলিমা রেগে গেল, সজোরে থাপ্পড় বসিয়ে দিল পাভেলের গালে। পাভেল বিশ্রী একটা হাসি দিয়ে বলল, তোদের এত দেমাগ কিসের মা, তারা চিহ্নগি, রূপের দেমাগ, চিন্তা করিস না, তোদের রূপ আমি ঝলসে দেব। মাইরা আঙুল তোলে বলল, রূপ ঝলসে দিবি তুই? তোর মতো গাঞ্জাখোরের হুমকিতে আমরা ভয় পাই না। পাভেল হাসল, কি ভয়ঙ্কর সেই হাসি! বিশ্রী দেখতে তার হাসির ভঙ্গিমা দেখে খানিকটা ভয় পেল নীলিমা। মাইরার হাত ধরে পাভেলকে পাশ কাটিয়ে চলে গেল। গধূলি বেলা নাম না জানা পাখিরা নিড়ে ফিরছে। তার সাথে মাইরাও চৌধুরী নিবাসের লোহার গেইটে এসে দাঁড়াতেই দেখা মিলল সাইফুল চাচার। ষাটোর্ধ্ব বয়স্ক লোকটাকে মাইরা আজ 4 বছর ধরে চেনে। কালো বর্ণের লোকটার মনটা যেন তুলুর মতো সাদা। যখনই মাইরার সামনে আসে এক গাল হেসে বলে, মামুনি যে কেমন আছো? মাইরার বেশ লাগে সাইফুল চাচাকে, মানুষটা বড্ড মিশুক। সাইফুল চাচার সাথে খানিকক্ষণ কথা বলে বাড়ির ভেতরে চলে গেল মাইরা। বৃদ্ধ লোক দীর্ঘশ্বাস ফেলে বলে উঠেন, এত ভালা মাইরারে ছোট সাহেব কেন যে পছন্দ করে না আল্লাহ মালুম জানে। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা। তাহসিন চৌধুরী বাড়িতে নেই আজ 3 দিন, ব্যবসায়িক কাজে দেশের বাহিরে গেছেন তিনি। তাকে ছাড়া চৌধুরী নিবাসে মাইরাকে সঙ্গ দেওয়ার কেউ নেই, তাই তো অষ্টাদশী নৃত্যকে তার সঙ্গী করে নিয়েছে। ভীষণ মন খারাপেও নাচে, আবার মন ভালোতেও নাচে। কারণে অকারণে নৃত্যই অষ্টাদশীর সঙ্গী। আজও রাতে নাচবে অষ্টাদশী, তাই তো জলদি করে রাতের খাবারটা শেষ করতে হবে। রান্নাঘরে যেতেই দেখা মিলল রুবির সঙ্গে। মাইরাকে দেখেই ভদ্রমহিলা নাক কুঁচকে নিলেন, নিজের কাজে মনোযোগী হলেন। মাইরা ধীর কণ্ঠে বলল, কাকিন্নি তুমি এখন বাসন ধুচ্ছ কেন? দেও, আমি ধুয়ে দিচ্ছি। রুবি মাইরার পানে তাকিয়ে বলল, তোমাকে ধুতে হবে না, আমার কাজ আমিই করতে পারব। মাইরা আর কিছু বলল না, ভাতের প্লেই হাতে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। তন্ময় বাড়িতে আসতেই দেখা মিলল, অষ্টাদশীর নিজ মনে ভাত খাচ্ছে। রুবি তন্ময়কে দেখে বলে উঠল, তন্ময় বাবা, দুপুরে লাঞ্চ করিসনি, বসে পড়, খেতে দিচ্ছি। তন্ময় মাইরার পানে চাইল, মেয়েটা ভাবলেশীন ভাবে খেয়ে যাচ্ছে। বেসিনে হাত ধুয়ে টেবিলে বসে পড়ল। রুবি খাবার বেড়ে দিল। আন্ডারস্কোর তন্ময়, কাল সকালে কিন্তু চট্টগ্রামে যেতে হবে। তৈরি থেকো। ভাইকে কল দিয়েছিল তোমার চাচ্চু, কাল দুপুরের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। তারপর চট্টগ্রামে যাবে অফিসের কাজ সেরে। কালকেই পিহুর বিয়ের অনুষ্ঠান শুরু হবে। যদিও আমার ভাইজান আজকেই চলে যেতে বলেছিল, তবে তোমার চাচ্চু যাবে না, আজকালই যাবে সে। তুমি সকাল সকাল তৈরি হয়ে থেকো। তন্ময় খেতে খেতে বলল, ঠিক আছে কাকিন্নি। রুবি মৃদু হেসে মাইরার পানে তাকিয়ে বলল, তুমি তৈরি হয়ে থেকো, কাল যাবে আমাদের সঙ্গে। মাইরা খাওয়া থামিয়ে দিয়ে বলল, আমি যাব? রুবি তন্ময়ের দিকে পানির গ্লাস দিতে দিতে বলল, হু, যাবে। মাইরা মৃদু স্বরে বলল, কাল তো মঙ্গলবার, বৃহস্পতিবারে আমার অ্যাসাইনমেন্ট দিতে হবে কলেজে। তোমরা নিশ্চয় বৃহস্পতিবারের মধ্যে বাড়ি ফিরবে না? তানিশা আর তুমি তো একই ক্লাসে পড়ো, তাহলে তানিশারও নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট আছে। কাকিন্নি, তানিশা আজ জমা দিয়ে দিয়েছে। ওহ, তবে তুমি বৃহস্পতিবারে দিও, কাল তৈরি থেকো। মাইরা মাথা নেড়ে হে জানালো, অতঃপর খাওয়া শেষ করে কক্ষে চলে গেল। কক্ষে এসে দরজা বন্ধ করে বিছানায় গাইলিয়ে দিল মাইরা, মনটা আনন্দে পুলকিত হচ্ছে। কাকিন্নি তাকে সঙ্গে নিবে ভেবেই আজ আর নৃত্য করল না অষ্টাদশী, বিছানা ঠিক করে ঘুম দিল।